সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার টোটো কোম্পানিতে। টোটো কোম্পানি মানে ভ্রমণের গল্প, অ্যাডভেঞ্চারের গল্প। আজকে আমরা আসলে এমন একজন মানুষকে আমাদের স্টুডিওতে ডেকেছি, মানে যার গল্প আসলে সত্যি সত্যি অ্যাডভেঞ্চার আজ তো বটেই। এত কিছু বলার অবকাশ নাই, আমরা আগে শুনি তার কথা, তাহলেই আপনারা বুঝবেন যে বিষয়টা আসলে কোথায়। আমাদের সঙ্গে আছেন আজকে তারেক অনু। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দাদা। অনেকেই হয়তো জানেন আপনারা যে অনুসহ আরো বোধহয় 27 জনের একটা টিম, বাংলাদেশের 27 জন, টোটাল বাঙালি 30 জনের একটা টিম সম্প্রতি অ্যান্টার্কটিকা ঘুরে এসছে। তো সেই ভ্রমণের গল্প তো না শুনলে আসলে অসম্পূর্ণ থেকে যাচ্ছিল সবকিছু। আমরা আজকে ধরে এনেছি, মানে আমি কি প্রশ্ন করব আপনাকে নাকি আপনি বলতে থাকবেন কোনটা? দর্শকদের উদ্দেশ্যে তাদের কথা চিন্তা করে, তাদের আগ্রহ এবং কিছু কিছু বিস্ময়কর ব্যাপার, অ্যান্টার্কটিকা উঠলে তো মানুষ প্রথমে জানতে চায় যে বিষয়গুলো, এটা আমার ধারণা আমার চেয়ে আপনি জিজ্ঞাসা করলে ভালো হয়, যেহেতু আমাদের দিনের শেষে এই ভ্রমণটা অসাধারণ যেমন ছিল, আমরা খুব বেশি ভালো আবহাওয়া পেয়েছি। আমরা এতটাই ভালো আবহাওয়া পেয়েছি যে জাহাজের ক্যাপ্টেন বলছিলেন যে তোমরা দেশে যে অনেক গল্প করবে, কিন্তু এ কথা বলতে ভুলবে না আগামী 40-50 বছরেও এত ভালো আবহাওয়া নাও পেতে পারো। এবং এটার প্রমাণ সাউথ জর্জিয়া দ্বীপ থেকে যখন আমরা অ্যান্টার্কটিকা থেকে বেরোয় যাব, ফয়ন্স হারবার নামে একটা জায়গায় আমরা ভেলাই করে নেমে, যেটাকে জোডিয়াক বলে, 80 থেকে 100টা হামব্যাক হোয়েল, বিশাল দেহি তিমি পেয়েছিলাম। এত তিমি পেয়েছিলাম যে আমাদের বন্ধুরা সেলফি তুলছে, এক সেলফিতে তাদের পিছনে 4-5টা তিমি আমাদের ভেলার নিচ দিয়ে মানে আমরা দেখছি আমাদের নিচ দিয়ে চলে গেল বিশাল হামব্যাক। আমার মোবাইলে ছবি তুলছি, জোড়া ইলিশের মতো ডাইভ দিচ্ছে। আমাদের জাহাজে যে তিমি বিশেষজ্ঞ ছিল মিস ক্যাটলিন, উনি বলল আমি আমার জীবনে প্রথম দেখলাম এত তিমি বাবল ফিডিং করছে এবং এত ঝকঝকে আবহাওয়া। 15 দিন পরেই জাহাজের আমাদের যে এক্সপিডিশন লিডার ছিল অ্যাডাম ব্রুকলে, ও মেসেজ দিল যে ইউ বাংলাদেশিস টুক অল দ্য হোয়েলস অ্যাওয়ে, তোমাদের সাথে সব তিমি চলে গেছে। কারণ আমরা এবারের ট্রিপে একই জায়গায় আমরা মাত্র একটা তিমি দেখেছি এবং আবহাওয়া ছিল চারিদিকে মেঘলা, মানে ধরেন তিমি হয়তো ছিল মেঘলা না, কথাটা হবে কুয়াশাচ্ছন্ন। এবং সাউথ জর্জিয়ার দ্বীপে, যেটা আমাদের ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা পুরো ট্রিপের, 8টা জায়গায় আমাদের নামার কথা ছিল, আমরা 7টা জায়গায় নামতে পেরেছিলাম এবং একটাতে আমরা ভেলা নিয়ে ঘুরতে পেরেছিলাম। এবং ওই ভেলা নিয়ে নামাটা অনেক সময় সম্ভব হয় না। আমাদের জাহাজের ক্যাপ্টেন বললেন এই যে তোমরা আজকে এই জায়গাতে নামলে, ধরেন পোর্টাল পয়েন্ট বা গোল্ড হারবার, বলতে অনেক সময় 6 বারের মধ্যে আমি 3 বার নামতে পারি, তোমাদের ক্ষেত্রে প্রথমবারই পেরে গেলাম। আচ্ছা, ঠিক আমাদের পরের ট্রিপটাই, যেটা 14 দিন পরে গেল, 8 বারের মধ্যে মাত্র 1 বার তারা ভেলা নামাতে পেরেছে। মানে আবহাওয়া এতটাই খারাপ, এতটাই দুর্যোগপূর্ণ ছিল এবং 15 দিনের ব্যবধানে। হ্যাঁ, এবং অ্যান্টার্কটিকায় আমার বন্ধু আতিফ, ও আমার স্কুল বন্ধু, সে এখন বুয়েটে পড়ে, আমাদের 1 বছর আগে গিয়েছিল অ্যান্টার্কটিকায়। সে আমাকে এই কথাটা খুব স্পষ্ট করে বললো যে ভাই আমি তো সম্প্রতি ঘুরে এসেছি, অ্যান্টার্কটিকায় আবহাওয়া সব কিছু, আবহাওয়া ইজ দ্য গড। আপনি ভাবছেন যে আমি ঢাকা থেকে কুমিল্লা হয়ে চট্টগ্রাম যাব, আবহাওয়াটা এমন হলো না, আপনার ঢাকা থেকে অন্য দিক দিয়ে কক্সেস বাজার যে চট্টগ্রাম হয়ে কুমিল্লা আসতে হতে পারে। আচ্ছা, এমনও হতে পারে এই আবহাওয়া খারাপ বলে আপনার কপাল খুলে যেতে পারে, অনেকগুলো তিমি, অনেকগুলো অ্যালবার্টাস ওখানে চলে আসতে পারে। আবার যে দ্বীপে 5 লক্ষ পেঙ্গুইন আছে, যে দেখলেন একটাও নেই। সো আবহাওয়া ইজ এভরিথিং। তো বন্ধুদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে আমরা এত ভালো আবহাওয়া পেয়েছিলাম, এটা আসলে রূপকথার গল্পের মতো হয়েছে এবং যে কারণে আমাদের এই গল্প কোনোদিনই শেষ হবে না। প্রথম যখন আসলে অ্যান্টার্কটিকা বিষয়ে আমরা পড়ি, বা মানে পার্সোনালি আমি পড়ি, সেটা ছিল হচ্ছে ভবেশ রায়ের বিশ্বজয়ের কথা, একদম জেমস কুকের গল্প, অ্যান্টার্কটিকার গল্প, সেই সব জায়গা সত্যিই রোমাঞ্চকর ব্যাপার। খুব টিপিক্যাল ভাবেই আমি আসলে জানতে চাই, মানে অনুভূতিটা কি আপনার? দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল, ডিসেম্বর মাস, এবং এটা আমরা ওইভাবেই বেছে নিয়েছি। কোন সময় আমরা গেছি? গ্রীষ্মকাল মানে কি, ওখানে প্রায় 24 ঘন্টা নিশিত সূর্যের আলো আছে। তার মানে একটা মানুষ চাইলে 24 ঘন্টা ব্যস্ত থাকতে পারে, ওখানে কিছু না কিছু হচ্ছে। 2, ওখানে কিন্তু গ্রীষ্মকাল, খেয়াল করবেন।
তাপমাত্রা অ্যান্টার্কটিকায় যতই বরফ হোক, বরফ মানে কিন্তু ঠান্ডা নয়, বাতাস থাকতে হবে। এবং ওই সময়টা অতটা ঠান্ডা ছিল না, 0 ডিগ্রি, আমরা মাঝে মাঝে -2-3 পেয়েছি। এগুলো সব কিছু বিবেচনায় নিতে হয়েছে। এখন আমার অনেক বন্ধুই প্রশ্ন করছে, আমি নিশ্চিত যে দর্শকরা ভাবছে, আচ্ছা চারদিকে তো বরফ, এত দেখার কি আছে? আমি অ্যান্টার্কটিকার জাহাজে উঠে মহা বিপদে পড়ে গেলাম। এই বিপদে আমি লাস্ট পড়েছিলাম ভ্যাটিকান সিটিতে। যে ভ্যাটিকান সিটির ডান দিকের দেয়ালে দারুণ সব পেইন্টিং, বাম দিকের দেয়ালে দারুণ সব ট্র্যাপেস্ট্রি, মাথার উপরে আপনার জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ছাদ যেটা সিস্টাইন চ্যাপেল, ওখানে এরকম অনেক ছাদ আছে সুন্দর সুন্দর, সিস্টাইন চ্যাপেলের মতো না হলেও এরকম সুন্দর ছাদ আছে। তার মানে ডানে বামে মাথা উপরে আপনার দেখছেন। ঝামেলা হচ্ছে মেঝে, কিছু কিছু মেঝে ডিজাইন করা মাইকেল অ্যাঞ্জেলোর। আপনার চারদিকে দেখতে হচ্ছে, মুশকিল হচ্ছে, এর মধ্যে দর্শক আপনাকে ঠেলা দিচ্ছে, আপনি একটু থেমে ডানে বামে দেখবেন, এই উপায়ও নেই। মেঝে দেখবেন, আপনি যে 1 মিনিট সময় দেবেন সেই সময় নেই, হাজার হাজার লোক আপনার পিছনে। এই অবস্থাতে দেখতে দেখতে এগোতে হচ্ছে। অ্যান্টার্কটিকা ওয়াজ এক্স্যাক্টলি লাইক দ্যাট, নেচারস ভ্যাটিকান সিটি। আমি জাহাজে বসে আছি, ডান দিকে অ্যালবাট্রস উড়ে যাচ্ছে, ফায়ারি প্রায়ন, রেয়ার পাখি। বাম দিকে হঠাৎ একটা তিমির লেজ অথবা অর্কা অথবা সিল। জলের নিচে পেঙ্গুইন আমরা জানি উঠতে পারে না, বেসিক্যালি পেঙ্গুইন খুব সুন্দর উঠতে পারে, কিন্তু সেটা জলের নিচে। তো ওরা যে যাচ্ছে এবং আমরা যে ট্রান্সপারেন্ট পানির মধ্যে ওই অপূর্ব তাদের সাঁতার বলবো না উড়াল বলবো বুঝতে পারছেন, ওইটা দেখছি। কাজেই আমি সবসময় পানিতে তাকাতে হচ্ছে যে কোন ডলফিন, কোন তিমি, কোন পেঙ্গুইন আসছে। ডানে বামে তাকাতে হচ্ছে, মাথার উপর দিয়ে অ্যালবাট্রস যাচ্ছে, আবার দূর দিগন্তেও তাকাতে হচ্ছে। এবং এর মাঝে শুধু প্রাণী না, বরফও তো দেখতে হবে। রাইট। পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান বরফপিণ্ড যে আইসবার্গটা আমরা দেখলাম, যেটা গ্রেটার লন্ডনের ডাবল। তারপরে আমরা দেখছি কোথাও নীল রঙের বরফ, কোথাও সবুজ রঙের বরফ, এবং কোথাও ট্রান্সপারেন্ট বরফ যেটার বয়স হয়তো কোটি বছর, যেটা ক্ষয় হয়ে ভিতরে বাবল আটকে। বরফ দেখছেন মানে কিন্তু আপনি সেই সময়কার ইতিহাসকে দেখছেন, সেই সময় পৃথিবীর জলবায়ু কেমন ছিল। আচ্ছা, মাঝে দেখলাম প্যানকেক বরফ, যে বরফগুলো ঠিক সোজা মাইলের পর মাইল কিন্তু নির্দিষ্ট সময় পর পর ভেঙে গেছে, মানে দেখে মনে হচ্ছে অনেকগুলো কেক ভেসে আছে। আবার আইস ফিল্ড দেখছি, হ্যাঁ, আবার আইস ফিল্ড দেখছি। কাজে সব দিকে নজর রাখতে হচ্ছে। এবং এর মাঝে অপূর্ব সব শৃঙ্গ। আমাদের যে বন্ধুরা, যদি আমি নিশ্চিত সবাই জানে যে অ্যান্টার্কটিকা যেমন পৃথিবীর সবচেয়ে কোল্ডেস্ট কন্টিনেন্ট, সবচেয়ে উইন্ডিয়েস্ট কন্টিনেন্ট, একই সঙ্গে কিন্তু পৃথিবীর সবচেয়ে হিলিয়েস্ট কন্টিনেন্ট। পৃথিবীর সবচেয়ে পাহাড়ি মহাদেশটার নাম অ্যান্টার্কটিকা, যে মহাদেশটার অধিকাংশ পাহাড়ি 5000 মিটারের চেয়ে উঁচু, মানে আল্পসের চেয়ে উঁচু, কিন্তু সেগুলো বরফের নিচে থাকে বলে আমরা একটু চূড়া দেখতে পারি, এভাবে ও আচ্ছা এতটুকুই তো, মোটেও এতটুকু না। আচ্ছা, আমার প্রশ্ন আসলে যেটা নিয়ে আমরা সবাই খুবই কনফিউশনে থাকি আর কি, যে অ্যান্টার্কটিকা আমরা সবাই মনে করি যে এটা আসলে কুমেরু বিন্দু, এটাকে বোঝায়, কিন্তু অ্যান্টার্কটিকা তো বেসিক্যালি একটা মহাদেশ, বিশাল তার আয়তন। অ্যান্টার্কটিকা সবসময় অস্ট্রেলিয়ার চেয়ে বড়। এবং আমরা অধিকাংশ মানুষ যেটা জানি না, যে শীতকালে যখন বরফ জমে যায়, আইস শেলফগুলো বড় হয়, অ্যান্টার্কটিকা কিন্তু আয়তনে ইউরোপের চেয়ে বড় হয়। আচ্ছা, এতই বড়, তার মানে সেটা তখন পৃথিবীর 5 নম্বর বৃহত্তম মহাদেশ। এই অ্যান্টার্কটিকা মহাদেশ তো আসলে বিভিন্ন দিক থেকে যাওয়া যায়, খুব সম্ভবত 5টা বোধহয় পয়েন্ট আছে না? হ্যাঁ, আপনি যেতে পারেন। এখানে একটা জিনিস আমার বলতেই হবে, যে কেন আমরা আর্জেন্টিনার শেষ মাথা বা উশুয়াইয়া থেকে গেলাম। আপনি ইচ্ছে করলে কেপটাউন থেকেও যেতে পারেন, দক্ষিণ আফ্রিকার, আপনি নিউজিল্যান্ড থেকে যেতে পারেন, অস্ট্রেলিয়া থেকে যেতে পারেন। কিন্তু আপনার যে জিনিসটা জানতে হবে, যেটা খুবই জরুরি, যে অ্যান্টার্কটিকায় যে পরিমাণ প্রাণী আছে, শুধু অ্যান্টার্কটিকার ভূখণ্ডে বা বরফে নয়, জলে যে পরিমাণ প্রাণী আছে চারপাশে, তার শতকরা 99% থাকে সাউথ জর্জিয়া দ্বীপ, ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপ, এবং অ্যান্টার্কটিকার ম্যাপে যদি আপনি দেখেন একটা লেজের মতো যে অংশ আর্জেন্টিনার শেষ মাথা থেকে, যেটাকে বলে অ্যান্টার্কটিক পেনিনসুলা, শতকরা 99% প্রাণী এই জায়গাতে থাকে। 99% মানে আমি বড় প্রাণীর কথা বলছি, অণুজীব ক্রিল কিন্তু নয়, ওগুলোর হিসাব ধরছে না। এবং জেনে অবাক হবেন, সাউদার্ন ওশান বা দক্ষিণ মহাসাগরের এই জায়গাতে জীবনের ডেনসিটি অ্যামাজনের জঙ্গলের প্রায় ডবল। তাই নাকি? এটা জানা ছিল না আমার। এটা অসম্ভব বেশি, মানে ওখানে যে বৈচিত্র্য, এগুলো তো আমরা কেবল জানা শুরু করেছি। এখনো প্রতিদিনই নতুন নতুন ধরনের প্রাণী আবিষ্কার হচ্ছে। হ্যাঁ, প্রাণীগুলো অমেরুদণ্ডী, প্রাণীগুলো ছোট বলে আমরা অতটা খুব একটা, একমাত্র সায়েন্টিস্টরা এটা গুরুত্বটা একটু বেশি বুঝছেন। আর দ্বিতীয়,
সাউথ জর্জিয়া দ্বীপ, যে একটা দ্বীপে 2.5 কোটি পেঙ্গুইন থাকে, সাউথ জর্জিয়া দ্বীপে যত ধরনের প্রাণের ঘনত্ব প্রতি স্কয়ার কিলোমিটারে আছে, এটা পৃথিবীর আর কোথাও নেই, কোনো ডাঙাতে নেই। আপনি যেটা বললেন অনেক দিক থেকে যাওয়া যায়, কিন্তু একমাত্র আর্জেন্টিনার উশুয়াইয়া দিয়ে গেলেই আমরা মালভিনাস বা ফকল্যান্ড আইল্যান্ড, তারপরে সাউথ জর্জিয়া ঘুরে তারপরে অন্যান্য দ্বীপগুলো, এলিফ্যান্ট আইল্যান্ড ইত্যাদি দেখে আমরা যখন অ্যান্টার্কটিকা পেনিনসুলায় ফিরলাম, তখন কিন্তু আমাদের অধিকাংশ প্রাণী দেখা হয়ে যাচ্ছে। এটাই আমাদের মূল কারণ। এই কারণেই আসলে আপনার উশুয়াইয়া দিয়ে মানে হ্যাঁ, কারণ আমরা তো পাখির লোক, আমরা কিন্তু মূলত গেছি পাখি দেখতে। এবং আপনি জানেন আমাদের দল নেতাই বলবো, যার ইন্সপিরেশনে আমরা এই ভ্রমণটা করলাম, এনাম আল হক, যিনি 1997 সালে সম্ভবত বাংলাদেশের প্রথম মানুষ হিসেবে অ্যান্টার্কটিকা গিয়েছিলেন। এবং তার চেয়েও বড় কথা, ওনার আলোকচিত্র প্রদর্শনী হয়েছিল 1997, সেই সময়ে হচ্ছে সেই ফিল্ম ক্যামেরার যুগ। তো এনাম ভাইয়ের সেই একাধিক আলোকচিত্র প্রদর্শনী হয়েছিল, আহা এই নির্জন প্রান্তর বা এই ধরনের শিরোনামে, এবং এগুলো মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং আমাদের মধ্যেও সাড়া ফেলেছিল। আমি প্রথম ভাবলাম, আরে বাংলাদেশের একটা লোক অ্যান্টার্কটিকা গেছে, তো উনি যদি যেতে পারে আমরা কেন পারবো না। তো আমরা মূলত গিয়েছিলাম পাখি দেখতে, কাজে আমাদের অবশ্যই উশুয়াইয়া হয়েই যেতে হতো। এই পাখির প্রসঙ্গ যেহেতু আসলোই, আমি একটু খোঁজ করছিলাম আর কি, যে কত ধরনের প্রাণী দেখা যায়, যেটা আপনি বললেন যে অমেরুদণ্ডী প্রাণী আছে বা অনেক প্রাণী আছে যেগুলো আসলে খালি চোখে দেখার অবকাশই নাই, মানে কত ধরনের পাখি আছে আসলে পৃথিবীর। অতি বিস্ময়কর কিছু পাখি সেখানে থাকে। তার মধ্যে আমরা সবাই এম্পেরার পেঙ্গুইনের কথা বলি। বর্তমান পৃথিবীতে যে 18 ধরনের পেঙ্গুইন আছে, সবচেয়ে বড় এম্পেরার পেঙ্গুইন, একটা ছোটোখাটো বাচ্চার মতো, প্রায় 4 ফুট হাইট, তাদের 4 ফুট উচ্চতা। যেই পেঙ্গুইন অ্যান্টার্কটিকা মহাদেশের 120 কিলোমিটার ভিতরে হেঁটে যে ডিম ফোটায়। তবে আমাদের ট্রিপের অন্যতম হাইলাইট ছিল, এটা প্রায় অবিশ্বাস্য ছিল, প্রায় অবিশ্বাস্য, অ্যান্টার্কটিকা অঞ্চলে 8 ধরনের পেঙ্গুইন থাকে। আচ্ছা। তো আমরা ভেবেছিলাম আমরা 6 ধরনের দেখতে পাবো, খুব বেশি হলে 7। এম্পেরার পেঙ্গুইন আমাদের দেখতে পারার কথা নয়। কারণটা কি? কারণ ওরকম দেখতে হলে আপনাকে অন্য সিজনে যেতে হবে, অন্য জায়গায় যেতে হবে, হেলিকপ্টার করে ভিতরে যেতে হবে। কিন্তু আমরা একটা এম্পেরার পেঙ্গুইন পেয়ে গিয়েছিলাম, যেটা ভাসমান বরফপিণ্ডে বিশ্রাম নিচ্ছিল। তো আমাদের 8 ধরনের পেঙ্গুইনে দেখা হয়ে গেছে, মানে 100-তে 100। আমরা প্রায় 5 ধরনের অ্যালবার্ট্রাস দেখেছি, 2 ধরনের অ্যালবার্ট্রাসের বাড়ি দেখেছি, অ্যালবার্ট্রাস কলোনিতে গিয়েছিলাম। পাখি একদম গাংচিলের মতো আমার 1 ইঞ্চির মধ্যে এসে বসছে। এই জিনিসগুলো যখন দেখছি আমার শুধু মনে পড়ছে এগুলো আমরা ন্যাশনাল জিওগ্রাফিক আর ডিসকভারিতে দেখেছি, এবং অনেক সময় মনে হয়েছে এগুলো সত্যি নয়। আমরা যখন গোল্ড হারবার নামে একটা জায়গায় গেলাম, অথবা পৃথিবীর সবচেয়ে বেশি কিং পেঙ্গুইন থাকে যে জায়গাটায়, সেন্ট অ্যান্ড্রুজ বে, সাউথ জর্জিয়ায়, ওখানে যখন আমাদের নিয়ে গেল, আমরা প্রথমে দেখলাম একটা ঘাসের ছোট্ট পাহাড়, 10-20 হাত উঁচু। বললাম এই ঘাসের জায়গায় কেন নিয়ে আসছে, এখানে কি আছে? কয়েকটা সিল আছে। যে ওই 20 হাত উপরে উঠলাম, উঠে আমরা কেউ কথা বলতে পারিনি। আমরা বিস্ময় এবং মুগ্ধতায় জাস্ট হতভম্ব হয়ে আছি। আমাদের সামনে লক্ষ লক্ষ পেঙ্গুইন, ওখানে তাদের ব্রিডিং গ্রাউন্ড। ওইখানে আমরা এক জায়গায় সেন্ট অ্যান্ড্রুজ বেতে আমরা 5 লক্ষ পেঙ্গুইন দেখেছি একটা জায়গায়, একটা মাঠে। এই যেটা কিং পেঙ্গুইন বললাম, 5 লক্ষ পেঙ্গুইন, ওদের মধ্যে আবার ছানাগুলো দেখতে আলাদা, প্রত্যেকটা পেঙ্গুইনের ছানা দেখতে আলাদা। তো ওইটাও একটা মজার জিনিস ছিল যে ওই ছানাগুলো যেহেতু নামতে পারছে না জলে, ওদের তো গরম লাগছে, এই গরম, এই কম্বল পড়েছে, তাহলে কি করবে? তখন ওরা ছোট ছোট যে পুল তৈরি হয়, ওই পানির পুলে যেয়ে তারা পাটা ডোবায়, পাটা ডুবিয়ে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করে, এবং ওই ছোট্ট পুলে তারা সাঁতার কাটারও প্র্যাকটিস করার চেষ্টা করে। এবং ওগুলো একদম মানে পেঙ্গুইনেরা প্রায় আমাদের গায়ের উপর উঠে চলে আসছে। সমস্যা হচ্ছে, আমি জীবনের প্রথম বুনো পেঙ্গুইন দেখেছি দক্ষিণ আফ্রিকায়, আফ্রিকান পেঙ্গুইন বা জ্যাকাস পেঙ্গুইন। ওখানে সবখানে লেখা ছিল ডু নট টাচ দ্য পেঙ্গুইন। পেঙ্গুইন নিয়ে মানুষের একটা সমস্যা আছে, মানুষের ধারণা পেঙ্গুইন এত কিউট, চাইলে একটু কোলে নেওয়া যায়, হাত দেওয়া যায়। আমাদেরকে অনেকে বলেছে ভাই একটা নেওয়া যায় না, একটা হাত ধরা যায় না। না, যায় না, এটা একটা বুনো প্রাণী, আপনি তাকে টাচ করতে পারেন না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, পেঙ্গুইন বা সিলের বাচ্চার বেশি কাছে চলে গেলে, স্পর্শ করলে আমাদের গায়ের গন্ধ যদি ওই প্রাণীটার গায়ে লেগে যায় বেশি পরিমাণে, তার বাবা মা এসে ওই গন্ধের মাধ্যমে তাকে খুঁজে বের করে, সে হয়তো তাকে আর চিনবে না। সে পেঙ্গুইনের ওই ছানার মানে ওই 6 ইঞ্চির মধ্যে দিয়ে ঘুরছে, কিন্তু যেটাতে তার ছানার চিনছে না, ছিল এটা করে, তখন সে ছানাটাকে আর খাওয়াবে না, সে মারা যেতে পারে। তা আমাদের প্রত্যেককে বারবার জাহাজে বলা হয়েছিল যে এইটা কোনো মতেই তোমরা করতে পারবে না,
তুমি পেঙ্গুইনের সাথে সেলফি নিতে যেয়ে তাকে টাচ করলে, যে তোমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে 1 লক্ষ লাইক বা 10 লক্ষ লাইক হোক, তার জন্য কোনো প্রাণী মারা যাবে এটা আমরা হতে দিতে পারি না। তো এই জিনিসটা খুব জরুরি ছিল, আমাদের বন্ধুদের জানা উচিত যে এই ধরনের সেন্সিটিভ জায়গা, ডেলিকেট জায়গা, যেটা সারা পৃথিবীর সম্পদ, গেলে ন্যূনতম সচেতনতা নিয়েই আমাদের যেতে হবে, যে কেন আমি এই প্রাণীটার ক্ষতি করব না এবং কেন ওদের টিকে থাকতে হবে। অ্যান্টার্কটিকা পৃথিবীর সেই জায়গা, এখান থেকে আপনি কিচ্ছু আনতে পারবেন না, একটা বালিও না, এবং রেখেও আসতে পারবেন না। আমরা যে জ্যাকেট পরে নামতাম, মানে অ্যান্টার্কটিকার বরফে কিন্তু আমি হাত দিয়ে স্পর্শ করা নিষেধ, আমি ওখানে শুতে পারবো না। আমার বড় ভাই একবার, তানভীর অপু একবার ছবি তোলার জন্য বসতে চেয়েছিল, জাহাজের ক্যাপ্টেন একদম হাড়ে রেড়ে করে তেড়ে আসলো যে শুধু দাঁড়ায় থাকবা আর হাঁটবা, আর কিছু করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমরা যে স্পেশাল বুট জুতো পরে নেমেছি, ওই বুট জুতো জাহাজ থেকে নামার আগে এবং ওঠার আগে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ মেশানো পানিতে আমরা ক্লিন করে নিতাম, যাতে বুটের সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি মারা যায়। আমার যে জ্যাকেট, আমার যে টুপি, এটার পিছনে যদি কোনো একটা ফাঙ্গাস থাকে, ধরুন এখানে ঘাস ছিল বা পাখির বিষ্ঠা ছিল, আমি না বুঝে হাত দিয়ে স্পর্শ করলাম, পরের কলোনিতে আমি ছড়িয়ে দিলাম, দেখা গেল আমার কারণে বার্ড ফ্লু হলো, আমার কারণে কোনো একটা সিল মারা গেল, এটা কিন্তু খুব হতে পারে। অতএব অ্যান্টার্কটিকার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে, ওরা আসলেই দরদি ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্টে, ওরা খুবই স্ট্রিক্ট। ওরা মাঝখানে এমনকি বেশ রুড আচরণ করেছিল, শেষে জাহাজের ক্যাপ্টেন বলেছে যে আমি এই কারণে রুড হয়েছি, কারণ তোমরা নাহলে আমার কথা শুনবে না, ভাববে একটা পালক নিয়ে নি, একটা পেঙ্গুইন ছুঁয়ে দিলাম, কি সমস্যা, মানুষ তো। কিন্তু রাইট, কিন্তু এটা করা যাবে না। তাই বলছি যে আপনারা উশুয়া থেকে গেলেন হচ্ছে ফকল্যান্ড দ্বীপ, ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপে, হ্যাঁ, সেখান থেকে সাউথ জর্জিয়ার বিভিন্ন দ্বীপ। সাউথ জর্জিয়ায় একটা দ্বীপ, ওইটার আমরা 8টা জায়গায় নামার চেষ্টা করেছি। কিন্তু সাউথ জর্জিয়াতে খুব বড় দ্বীপ নয় বোধহয়, 170 কিলোমিটার বোধহয় দীর্ঘ। অ্যান্টার্কটিকা পেনিনসুলার দিকে ছোট ছোট কিছু জায়গা, দ্বীপ, এলিফ্যান্ট আইল্যান্ড যেমন বিখ্যাত, এরকম আরও কিছু দ্বীপে নেমেছি। এবং অ্যান্টার্কটিকা পেনিনসুলা থেকে ফেরার পথে একদম শেষ দিনে আমরা ডিসেপশন আইল্যান্ড নামে একটা অতি অসাধারণ জায়গায় গিয়েছিলাম, যেটা ভবেশ্বরের বই পড়ে জেনেছিলাম যে ওইটা আসলে একটা লুকানো লেক বা দ্বীপ বলতে পারেন। দূর থেকে মনে হতো এটা একটা পাথর, এই জন্য নাম ডিসেপশন। অনেক পরে দেখা গেল আরে না, এর ভিতরে একটা বিশাল লেক আছে এবং তার মধ্যে আগ্নেয়গিরি আছে। আচ্ছা, যে কারণে কিছু জায়গায় পানি যথেষ্ট উষ্ণ, যে কারণে ডিসেপশন আইল্যান্ড হচ্ছে একমাত্র জায়গা অ্যান্টার্কটিকা যেখানে আপনাকে সাঁতার কাটতে অনুমতি দেওয়া হয়। কারণটা কি? কারণ অন্য জায়গায় এক ঠান্ডা, আচ্ছা, বরফ, দুই প্রাণী। প্রাণী, আপনি হয়তো ঠান্ডা সহ্য করে ড্রেস ট্রেস পরে নামতে পারেন, কিন্তু ওখানে যে পরিমাণ সিল আছে, যে পরিমাণ তিমি আছে, তাদেরও তো ক্ষতি হতে পারে, অবশ্যই ডিস্টার্ব হবে। তার মানে এই দিকের মতন অত ঘনত্ব নাই ওখানে, কিন্তু আছে, একেবারে না। কিন্তু এটা একটা মানে মানুষেরও তো কিছু একটা করতে ইচ্ছা করে, তো ওটা ওই হিসেবে একটা অসামান্য জায়গা, যে অ্যান্টার্কটিকার মতন একটা জায়গাতে, যে দক্ষিণ মহাসাগরের কোন কোণে ঠান্ডা জল, না আগ্নেয়গিরি ছিল বলে উষ্ণ জল তা কিন্তু নয়, কোন কোণে ঠান্ডা, এর মাঝে পায়ের নিচে নুড়ি পাথর লাগছে, আমরা সবাই হাল্লা আগুল্লা করে চিল্লি করে কোনো মতে জাস্ট একটা ডুব দিয়ে উঠে পড়ছি। অসাধারণ অভিজ্ঞতা ছিল। সাউথ জর্জিয়া দ্বীপ নিয়ে আসলে আমি যতটুকু খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম, এখানে অনেকগুলো বোধহয় সাগর, মহাসাগর, বে, তারপরে আপনার আরো বহু কিছু নিয়ে একটা খুবই অন্যরকম প্রাকৃতিক জায়গা। একদম খুবই অন্যরকম, ল্যান্ডস্কেপটা অন্যরকম। এবং সাউথ জর্জিয়া মানুষের জন্য, আবিষ্কারক, অভিযাত্রীদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিশেষ করে আমরা যারা অ্যান্টার্কটিকা নিয়ে আগ্রহী, অ্যান্টার্কটিকার ইতিহাসের সবচেয়ে বড় নাম যদি আমি বলি, এটা প্রথম দক্ষিণ মেরু অ্যামুন্ডসেনও সম্ভবত নয় এবং স্যার রবার্ট স্কটও নয়, কিন্তু ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটন, স্যার শ্যাকলটন, উনি সারা জীবনই অ্যান্টার্কটিকা নিয়েই স্বপ্ন দেখেছেন, কয়েকবার গেছেন তার সেই জাহাজ এন্ডোরেন্স নিয়ে, এবং অসম্ভব দুঃসাহসী অভিযান, যেটা নিয়ে এখনও 100 বছর পর গবেষণা চলছে। সেই শ্যাকলটন মারা গিয়েছিলেন গ্রিথভিকেন নামে একটা ছোট্ট গ্রামে সাউথ জর্জিয়ার, এবং গ্রিথভিকেন সেই আমলকার খুবই বিখ্যাত বা কুখ্যাত তিমি শিকারীদের জায়গা ছিল। ওখানে আমরা যে সে হোয়েলিং সেন্টার দেখেছি, তখনকার পৃথিবীতে তিমি শিকারটা খুব বৈধ ছিল, যেটা অবশ্য পরিবেশের সব দিক থেকে ক্ষতি করেছে। আমি সবসময় তিমি শিকারের অত্যন্ত বিপক্ষে, এটা আমরা আসলে করতে পারি না, এটার দরকারও নেই। মানুষ তখন কেন করেছিল, এটা আমাদের বোকামি হয়েছে। তো ওইখানে আর্নেস্ট শ্যাকলটনের সমাধি। তো আমি যখন খুব ছোট, এরকম একটা বইতে ছবি দেখেছিলাম যে পাহাড়ের মাথায় একটা ক্রস, নিচে
চার্চ দেখা যাচ্ছে, আর এক ফাঁকে ওখানে লেখা ছিল এখানে স্যার আর্নেস্ট শ্যাকলটন শুয়ে আছে। তো জাহাজ থেকে যখন আমাদের দেখালো যে দেখো এই কবরস্থান, ওটা তো ছোট্ট একটা জায়গা, তাকিয়ে দেখি সবগুলো কবর মানে একদিকে, আর একটা কবর একদম আমাদের দিকে, মানে উত্তর দক্ষিণে। একটা মাত্র কবর উত্তর দক্ষিণে, ওখানে একটা বিশাল স্ল্যাব বসানো, বাকি সব পূর্ব পশ্চিম। আচ্ছা। তো পরে আমরা কাছে যেয়ে দেখি ওটা আসলে স্যার আর্নেস্ট শ্যাকলটনের কবর। যেহেতু শ্যাকলটন সবসময় দক্ষিণে যেতে চেত, তাই ওনার পাটা দক্ষিণ দিকে রাখা হয়েছে। তো ওখানে তার কিছু লেখা পড়ে, কবিতা পড়ে, তার উদ্দেশ্যে করে আমরা তার টোস্ট করে তাকে আমরা সম্মান জানিয়েছি। এবং এই জায়গায় গ্রিথভিকেনে যাওয়ার স্বপ্ন আমার সব সময় ছিল, এবং আমার এখনও বিশ্বাস হয় না যে আমি আসলে গ্রিথভিকেন ঘুরে এসেছি। আমার ছোটোবেলায় দেখা সেই ক্রস এবং স্যার শ্যাকলটনের সমাধি আসলে আমাদের দেখা হয়েছে। ওইখানে এখন আসলে কারা থাকে, লোক সংখ্যা কেমন থাকে, এবং এরা আসলে সারভাইভ করছে কিভাবে এত বিচ্ছিন্ন জায়গা? যে একসময় লোক ছিল, এখন যেটা ফকল্যান্ড বা মালভিনাস এখনো কয়েক হাজার লোক থাকে যারা মূলত ব্রিটিশ, গ্রেট ব্রিটেনের নাগরিক। আপনি ওখানে যে মজা পাবেন, একদম ছোট্ট শহর, ওদের যে পোর্ট স্ট্যানলি মানে ক্যাপিটাল, রাজধানী, একদম ব্রিটেনের আদলে স্কোয়ার বাড়ি, ওইরকম সুন্দর করে বাড়ির সামনে একটা করে ছোট্ট বাগান, এমনকি দুটো লাল টেলিফোন বুথ পর্যন্ত পেয়েছে। মনে হচ্ছে আমি ভুল করে লন্ডন বা কোনো সাবার্বে চলে এসেছি। ওইখানে মানুষ পার্মানেন্টলি থাকে, বংশ পরম্পরায় থাকে। সাউথ জর্জিয়াতে কিন্তু সেটা নয়। যেমন গ্রিথভিকেনে আমরা পেলাম একটা রিসার্চ সেন্টার আছে, ওখানে 4 থেকে 5 জন থাকে। মূলত এখন ওখানে বছরে 1 মাস 2 মাস বা 6 মাস থাকে শুধুমাত্র বিজ্ঞানীরা। আর সারা পৃথিবীর মানুষ যারা ওখানে যেতে চায় তারা বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করে, যে আমি তোমাদের তথ্য সেন্টারে চাকরি করব, অথবা আবহাওয়ার নমুনা সংগ্রহ করব, বা প্রাণীর নমুনা। তারা এটা তাদের কাছে লটারি জেতার মতো, আরে আমি সাউথ জর্জিয়া 2 মাস থাকবো। তো এই মানুষগুলোই থাকেন, এছাড়া পার্মানেন্টলি ওখানে কোনো বেজ নেই। ফকল্যান্ড বা মালভিনাস নিয়ে আমাদের যেটা বলার, চার্লস ডারউইনও সেখানে যে গিয়েছিলেন, যে ওইখানেও আমরা অসামান্য কিছু প্রাণী, তাদের জায়গা, উঠতে অক্ষম হাঁস, কয়েক ধরনের পেঙ্গুইন, আমরা 3 ধরনের পেঙ্গুইন দেখেছিলাম, বিশেষ করে ম্যাগেলানিক পেঙ্গুইন ফকল্যান্ডে ওইখানে দেখেছিলাম। স্কেলিনাট আইল্যান্ড খুব বিখ্যাত ছিল। ওইখানে যে প্রাণীগুলো আমরা দেখেছি, এবং ফকল্যান্ডে 2টা পাখি আছে যেটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। তার মধ্যে যে একটা হাঁস, সেটা আমরা দেখতে পেরেছিলাম, যেটা আবার উঠতে পারে না। হাঁস কিন্তু উঠতে পারে না পেঙ্গুইনের মতো। তো ফকল্যান্ড বা মালভিনাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রাণী নিয়ে আগ্রহী, যারা ভূপ্রকৃতি নিয়ে আগ্রহী তাদের জন্য। সাগর মহাসাগর নিয়ে আমার কাছে খানিকটা ফ্যাসিনেশন আছে। এটা একটা ব্যাপার, মানে অ্যান্টার্কটিকা এমন একটা মহাদেশ যেখানে ইন্ডিয়ান ওশেন গেছে, আটলান্টিক আছে, সবগুলোর মানে মিলিত একটা জায়গা। আপনারা কোন মানে এই পাশ থেকে আটলান্টিকের দিকটা? প্রথমে হচ্ছে অ্যান্টার্কটিকা তো আসলে এক হিসেবে একটা দ্বীপ, যে দ্বীপের চারপাশে যে জলরাশি সেটার নাম আমরা দিয়েছি অ্যান্টার্কটিক ওশান বা সাউদার্ন ওশান বা দক্ষিণ মহাসাগর। আসলে তো পৃথিবীতে মহাসাগর তো একটাই, আমরা এটাকে বিভিন্ন ভাগে ভাগ করেছি, আমরা 5টা নাম দিয়েছি। তো আমরা যেহেতু ড্রেক প্যাসাজ দিয়ে গেছি, যেটা আপনার খুব আগ্রহ লাগবে, যে আর্জেন্টিনার শেষ মাথা মানে উশুয়াইয়া এবং চিলির যে জায়গাটা পুন্তা আরেনা, আর অ্যান্টার্কটিকা পেনিনসুলার মাঝখানের যে জায়গাটা, যেটা সারা পৃথিবীর নাবিকদের কাছে দুঃস্বপ্নের নাম, সবচেয়ে কুখ্যাত জায়গা ঝড় ঝঞ্ঝার জন্য, সেটার নাম হচ্ছে ড্রেক প্যাসেজ, স্যার ফ্রান্সিসকো ডেকের নামে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ ড্রেক প্যাসেজ, একদম একদম। এবং এখানে আসলে সেই রকমই হবার কথা। সেখানে আজ পর্যন্ত সবচেয়ে বেশি জাহাজ ডুবি হয়েছে, কিন্তু এটার কারণ হচ্ছে ওখানে একদিকে আটলান্টিক ওশান, আর একদিকে প্যাসিফিক ওশান প্রশান্ত, আবার নিচ থেকে সাউদার্ন ওশান দক্ষিণ মহাসাগর, যে 3টা মহাসাগর ওখানে মিলিত হচ্ছে। 3 মহাসাগরের জলরাশির তাপমাত্রা আলাদা, একটা গরম স্রোত একটা ঠান্ডা স্রোত এসে যখন মিলিত হলো, অনেকটা বোমা বিস্ফোরণের মতো কাজ হয়ে থাকে। এই 3 জলরাশি কখন যে কিভাবে ওখানে কি করতেছে এটা জানার কোনো উপায় নেই। আমরা যখন ড্রেক প্যাসেজ অতিক্রম করি, ওটা করতে 2 দিন লাগে। জাহাজের ক্যাপ্টেন বলেছিল, আমরা বুঝে গেলাম কিছু একটা হচ্ছে। কিভাবে বুঝলাম? জাহাজের যেখানেই যাচ্ছি 3 হাত পর পর একটা করে বমি করার ব্যাগ দেওয়া আছে। তার মানে বুঝে গেলাম ওরা বুঝছে আমরা বমি করতে পারি, তার মানে অবস্থা খারাপ। তারপরে ক্যাপ্টেন বললো, এখানে 70 ফিট 80 ফিট ঢেউ কিছুই না, প্রায়ই হয়, তোমরা ভয় পেও না। কারণ ড্রেক প্যাসেজের 2টো নাম আছে, একটা হচ্ছে ড্রেক লেক, মানে ওখানে কিছুই হবে না, তোমরা সোজা চলে যাবা লেকের মতো। আর একটা হচ্ছে ড্রেক শেক, যদি ড্রেক শেক হয় তাহলে আমি কিছুই করতে পারবো না, প্রচণ্ড তোমরা ভয় পাবা,
জাহাজ একদম বাদামের খোলার মতো নড়বে, যত পারো বমি করবা, কম খাবা, বিছানায় শুয়ে থাকবা। আচ্ছা, আর কিছু করার নাই। তো আমাদের এই দিক ক্ষেত্রেও আমাদের আবহাওয়া খুবই সাপোর্টিভ ছিল, আমরা ফেরার সময় খুব একটা কষ্ট হয়নি। তবে ড্রেক প্যাসেজে আমাদের অভিজ্ঞতা এবার অত বিপজ্জনক ছিল না, কিন্তু যা ছিল যথেষ্ট। আচ্ছা, আমরা একটু ব্যাক করি। আপনারা ফেরার পথে, ওখান থেকে ফেরার পথে আপনারা আরও অনেক জায়গায় গেছেন, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গালাপাগোস। খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে গালাপাগোস সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। গ্যালাপাগোস সারা পৃথিবীতে আমার যতগুলো দেখা জায়গা আছে, মানে যেখানে আমি সবচেয়ে বেশি আবার যেতে চাই এবং আবার যেতে চাই, সম্ভব হলে আমি প্রতি বছরে যেতে চাই, সেটা গ্যালাপাগোস। গ্যালাপাগোসে আমি প্রথম গিয়েছিলাম 5 বছর আগে, এবং আমার সবচেয়ে প্রিয় ভ্রমণ বই দ্য ভয়েস অফ দ্য বিগল, চার্লস ডারউইনের লেখা, ওইখানে উনি, এটা একটা নিছক ভ্রমণের বই, ওখানে উনি গ্যালাপাগোসে কী কী করেছিলেন, ওই দ্বীপগুলোতে যে কয়েকটা দ্বীপে উনি গিয়েছিলেন, ওটা প্রথমবার পড়ে যে মোটামুটি আমরা গিয়েছিলাম, খুবই মজা পেয়েছি। তো এবার আমি খুব চেয়েছিলাম এনাম ভাই, আমার মেন্টর এনাম আল হক, ওনাকে নিয়ে যাতে গ্যালাপাগোসে যে সেই বিখ্যাত পাখি, কচ্ছপ, ভূপ্রকৃতি দেখতে পারি। তো অ্যান্টার্কটিকা থেকে আমাদের দলের আরও 6 জন, আমার ভাই তানভীর অপু, সাকিব শুভ্র ভাই সহ আরও কয়েকজন বলল, নিয়াজ ভাই সহ, এবং শেষে দেখা গেল গ্যালাপাগোসে আমাদের 16 জন হয়ে গেল, যাতে আমরা একটা নিজস্ব ছোট্ট জাহাজ ভাড়া করতে পারি। মানে ওই জাহাজটা যদি সবাই আমাদেরই লোক হয়, তাহলে তো আমাদের সুবিধা। জাহাজকে বললাম, ভাই আজকে কচ্ছপ দেখবো না, আজকে আমরা তিমি দেখবো, আজকে এখানেই রাখো, এরকম একটা ব্যাপার আছে। গ্যালাপাগোস হচ্ছে সেই জায়গা, যেই জায়গা মানুষকে আশা যোগায় যে এই পৃথিবীটাকে হয়তো ঠিক মতো চললে আমরা রক্ষা করতে পারবো। কারণ গ্যালাপাগোস কিন্তু ধ্বংস হয়ে গেছিল 1970-75। গ্যালাপাগোস কিন্তু পৃথিবীর প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কোর প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সেই গ্যালাপাগোস সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছিল মানুষের কারণে। মানুষ ওখানে নিয়ে যে কুকুর, বেড়াল, বেজি, মানে গরু, শুয়োর, সমস্ত প্রাণী নিয়ে যে সব নষ্ট করে দিয়েছিল। বিশেষ করে ছাগল তো সব খেয়ে ফেলে, ক্যাকটাস, কচ্ছপ, সব কিছু, মানে কচ্ছপের যে খাবার ক্যাকটাস সেটা খেয়ে ফেলেছে। কিন্তু ওখানকার কিছু মানুষ এবং জাতিসংঘের মাধ্যমে আসলেই সুদূর প্রসারী পরিকল্পনা করেছিল যে আমরা কি করে এই দ্বীপটাকে রক্ষা করতে পারি, এটা তো বিশ্ব সম্পদ। এবং গ্যালাপাগোস 5 বছর আগে যে দেখেছিলাম, এবার যে আরও ভালো দেখেছি। কয়েক বছর আগে ওখানে নতুন এক প্রজাতির ল্যান্ড ইগুয়ানা, বড় গিরগিটি, গোলাপি রঙের পর্যন্ত আবিষ্কার পর্যন্ত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে গ্যালাপাগোসের এখনও হোপ আছে, এবং এটা সারা পৃথিবীর মানুষের জন্য একটা নিদর্শন যে দেখো, আমরা চাইলে, আমরা একটু লোভ যদি কমাই, সুদূর প্রসারী চিন্তা করি এবং নেচারকে সবার উপরে স্থান দিই, টাকা পয়সার চেয়ে, ব্যবসার চেয়ে বেশি স্থান দিই, তাহলে হয়তো পৃথিবীটাকে আমরা রক্ষা করতে পারবো। এবং ওখানে আপনি জানেন, ওখানে যে প্রাণীগুলো আছে, এটা তো আর পৃথিবীর কোথাও নেই। ওখানকার যে কচ্ছপগুলো, এখন 15 প্রজাতির কচ্ছপ, সম্ভবত 13 প্রজাতির টিকে আছে, প্রায় 16টা এন্ডেমিক পাখি যেটা কোথাও নেই, এবং অন্যান্য প্রাণীগুলো সারা পৃথিবীতে কোথাও মেরিন ইগুয়ানা নেই। সেই গিরগিটি যে কিনা সমুদ্রে সাঁতার কাটে এবং উভচর, এটা তো পৃথিবীতে আর কোথাও নেই, গ্যালাপাগোসে আছে। এবং সবচেয়ে আশ্চর্য, এর মধ্যেও পেঙ্গুইন। গ্যালাপাগোস হচ্ছে পৃথিবীর ইকুয়েটর, মানে বিষুবরেখা, যে দেশটার নাম ইকুয়েটর, সেখানে পেঙ্গুইন কি করে গেল? মানে ওই গরমের জায়গায় গ্যালাপাগোস পেঙ্গুইন পৃথিবীর একমাত্র পেঙ্গুইন যে তার পা পুড়ে যেতে পারে, এই জন্য সে ডানা দিয়ে মাঝে মাঝে পা ঢেকে রাখে। আচ্ছা। এবং আমার যেহেতু ম্যানগ্রোভ বা বাদাবনের, আমাদের সুন্দরবনের মতন বাদাবনের প্রতি আমার প্রবল আগ্রহ আছে। পৃথিবীতে 5টা মহাদেশে বাদাবন আছে, আমি সবগুলোতে গিয়েছি, থেকেছি। কিন্তু এই প্রথম আমি বাদাবনে দেখলাম, আমি গ্যালাপাগোসের আগের বাড়িটা দেখিনি, যে ম্যানগ্রোভের শ্বাসমূলের মধ্যে দিয়ে পেঙ্গুইনরা হেঁটে যাচ্ছে এবং তারা ম্যানগ্রোভে সাঁতার কাটছে। এবং আমাদের জাহাজের মাঝে আমাকে নিয়ে গেল এক জায়গায়, দেখি ম্যানগ্রোভে, আমাদের সুন্দরবনে আমরা কি দেখি, ভোঁদড়, উদবিড়াল দেখি, ওখানে যেয়ে দেখি 2টো সিল আরামে ঘুমাচ্ছে পড়ে থাকে গাছের গুড়ির উপরে। মানে এই দৃশ্য আমি কোনোদিন ভুলবো না, যে সিল বাদাবনে কি করছে, অথবা একটা পেঙ্গুইন এখানে কি করছে। কিন্তু আমি ভুলে গেছিলাম জায়গাটা গ্যালাপাগোস। আপনি যদি উপলব্ধি করতে চান যে মানুষ আসার আগে পৃথিবী কেমন ছিল, তাহলে আপনাকে গ্যালাপাগোসেই যেতে হবে। ওই পরিবেশটা গ্যালাপাগোসে এখনও টিকে আছে। আমরা পাপুয়া নিউগিনিতে গেছি, বা যারা বর্নিওতে গেছে বা মাদাগাস্কারে গেছে, ওইখানে আপনি এটা পাবেন না। এটা গ্যালাপাগোসেই পাবেন, যে যেই আপনি বসলেন, সাথে সাথে 5 মিনিটের মধ্যে আপনার কাছ থেকে পাখিরা উড়ে যাচ্ছে, কেউ এসে কাঁধে বসতেছে, মেরিন ইগুয়ানা গেল, একটু পরে কাছিম এসে পাশে ঘুরে বেড়াচ্ছে, ডলফিন আসতেছে। মানে মানুষ আমাদেরই একটা অংশ। পৃথিবীটা তো একসময় এরকমই ছিল। মানুষ আসার আগে পৃথিবী কেমন ছিল
গ্যালাপাগোস সেটার প্রমাণ। নিশ্চয়ই এই সব কিছু মিলে আপনি আসলে জীবনানন্দ নিয়ে কিছু বলতে চাইবেন? জীবনানন্দকে তো আমরা সবসময় খুব বেশি মিস করি। এবার অ্যান্টার্কটিকার যেদিন আমরা মূল ভূখণ্ডে পা রাখলাম, পা রাখার পরেই আমার জীবনানন্দকে নিয়ে একটা গভীর বেদনায় আবার আক্রান্ত হলাম যে ইস, উনি কোনোদিন এরকম বরফ প্রান্তর দেখেননি, উনি কোনোদিন উত্তর মহাসাগরে যাননি, উনি কোনোদিন লিবিয়ার অন্ধকার দেখেননি, পিরামিড দেখেননি। লোকটা বরিশাল আর কলকাতাতে মূলত জীবনটা কাটিয়ে দিলেন, অল্প কিছুদিন দিল্লিতে ছিলেন। অথচ এই লোকটা কি অসামান্য সব লেখা লেখে আমাদের মনে তৃষ্ণা জাগিয়ে গেছে। উত্তর সাগরে ব্লিজার্ড, এত অপূর্ব সব কবিতা উনি লিখেছেন কোনোদিন না যে। তাই এই লোকটা সারা জীবন আমাদের দিয়েই গেলেন, উনি তো কিছু পাননি। কি পেয়েছেন? নিজের লেখার আনন্দ ছাড়া কিছুই পাননি। এইবার অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে পা দেওয়ার পর তার একটা কবিতা আমি বন্ধুদের উদ্দেশ্যে আবৃত্তি করে রেকর্ড করেছিলাম, এবং সেটা বাংলা নিয়ে কবিতা, রূপসী বাংলার একটা কবিতা। এবং তখন আমার বন্ধুদেরকে যখন আমি পাঠালাম যে এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ, এটা আমার মনে হলো আমার এটা অ্যান্টার্কটিকাতে যেয়ে বলা উচিত। কারণ জীবনানন্দ তো আসলে কোনোদিন মারা যাবেন না। আমরা যতদিন বেঁচে আছি, বাংলা কবিতা যতদিন বেঁচে আছে থাকবে, রূপসী বাংলা যতদিন বেঁচে আছে, জীবনানন্দ কিন্তু আমাদের কাছে অমর। তাই ওই দক্ষিণ দূর দেশে যেও আমি তাকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেছি। আপনারা বুঝতেই পারছেন যে অনুষঙ্গে এই সব আলাপ আসলে শেষ হবে না, এন্ডলেস। তারপরেও জানতে চাই যে নেক্সট কি? এই আপনার সাথে কথা বলছি, আমার সাথে যে ব্যাগ আছে, এখানে দুটো ওয়াকিং স্টিক আছে। আমি বাড়ি যেয়ে ব্যাগ গুছিয়ে নেপাল যে হিমালয় চলে যাব, হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে আমরা 15 দিন থাকবো। তো আপাতত কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প, এবং এরপরে আমার মা আসছেন নেপালে, জীবনে প্রথমবারের মতোই উনি হিমালয় দেখবেন। এই বিষয়টা নিয়ে আমি খুবই আবেগতাড়িত এবং আপ্লুত অবস্থায় আছি, কারণ আমি মনে করি বাংলাদেশের কোনো মানুষের হিমালয় না দেখে মরে যাওয়া উচিত নয়। আর তারপরে যদি এই বছরের প্ল্যান বলেন, আমি আপাতত বন্ধ করি, কারণ এই বছর আমাদের টানা ঠাসা প্ল্যান আছে। আমরা কিলিমানজারো উঠতে যাচ্ছি, মানে যেটা তানজানিয়াতে আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত। এরপর আমরা এনগোরোঙ্গোরো পর্বত দেখব, কেনিয়াতে মাসাই মারায় যাব, এর পরবর্তীতে কানাডার একদম উত্তরে হাডসন বেতে চার্চিল নামে একটা যাব শ্বেত ভালুক দেখতে। তারপরে বহুদিন ধরে আমি গুয়াতেমালা একাধিকবার গেছি, কিন্তু একটা স্বপ্নের মায়ান শহর আছে, মায়ান মেট্রোপলিস, তিকাল আমার যাওয়া হয়নি। এইবার আমাদের তিকালে যাওয়া হবে, এবং বেলিজ নামের একটা দেশে ওখানে আমরা গ্রেট ব্লু হোল দেখতে যাব। সো তার আর পর নেই। তবে আমরা শাকিলের এই আসমুদ্র হিমাচল ভ্রমণ সফল হোক, আমরা সেটা চাইবো। আজকের পত্রিকা সেটা চাইবে। আজকের পত্রিকার সমস্ত শুভকামনা শাকিলের জন্য, আপনাদের জন্য, এবং আপনাদের পুরো 2025 সালের সব কিছু শুভ হোক। মানে অ্যান্টার্কটিকার মতো আবহাওয়া ভালো থাক, সব কিছু ভালো থাক, এটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে, মানে যেটা আমি অলওয়েজ বলতে চাই যে অনুর মতো মানুষেরা আছে বলেই আসলে আমরা কিছু জানতে পারি, বিশেষ করে যারা আমাদের সবার পক্ষে তার সব জায়গায় যাওয়া সম্ভব নয়। আমাদের সঙ্গে থাকবেন। অনু এই সারা বছর ঘুরে বেড়াবে, আমি আপনাদের কথা দিতে পারি যে আমি আবার ধরে নিয়ে আসবো তাকে, অনেক আলাপ হবে। অনু, আপনি যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের জন্য। আমি একটা কথা বলতেই চাই, যদিও অ্যান্টার্কটিকা এই প্ল্যানটা আমি কিন্তু উত্তর মেরু গেছি এনাম ভাইয়ের সাথে সে 2007 সালে। সো অ্যান্টার্কটিকা এই আমাকে অনেকেই বলছে যে এত ব্যয়বহুল, চাইলেই চলে গেলেন, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা প্রায় আমার 18-20 বছর লাগলো। কাজে অ্যান্টার্কটিকা যদি আপনি যেতে চান, এটার জন্য কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে। দ্বিতীয় কথা, হ্যাঁ, আমরা এনাম ভাইয়ের জন্য গিয়েছি। এনাম ভাইয়ের বয়স এখন 80, ওনার বন্ধু এসেছিলেন কানাডা থেকে, জলিল ভাই, উনিও 80। মানে এই বয়সে এত ভালো ফিটনেসে অ্যান্টার্কটিকা যাওয়া দারুণ ব্যাপার। কিন্তু আমাদের দলের সবচেয়ে দারুণ ব্যাপার ছিল যে আমাদের অ্যান্টার্কটিক দলে 12 জন নারী ছিলেন। তার মধ্যে একজন আমার বন্ধু কন্যা জারিতা, তার বয়স 11 বছর। কিন্তু বাকি যারা গিয়েছেন জারিতা বাদে, প্রত্যেকেই খুব সেলফ ইন্ডিপেন্ডেন্ট পারসন। তারা প্রত্যেকেই তাদের নিজেদের উপার্জনের টাকা দিয়ে তো বটেই, তার চেয়েও যেটা কঠিন কাজ, যেমন আমার জন্য ওই হিসেবে, হ্যাঁ, অ্যান্টার্কটিকায় আমি অনেক সময় দিয়েছি, অনেক প্ল্যান করেছি, বহু কষ্টে টাকা জমিয়েছি, কিন্তু আমার যাত্রা কঠিন ছিল। আমাদের চেয়ে মিলিয়ন গুণ কঠিন ছিল ওই দলের বাকি এই 12 জন নারীর যে কারো জীবন। কারণ প্রথমেই তাদের যে জব বা ব্যবসা আছে সেটা ম্যানেজ করেছেন, তার চেয়েও কঠিন তারা তাদের সন্তানদের ম্যানেজ করেছেন। কারো 2 সন্তান, কারো 1 সন্তান, কারো সন্তান অত্যন্ত ছোট। আমাদের এক বন্ধু, সে ক্যালিফোর্নিয়াতে থাকে,
সে ক্যালিফোর্নিয়া থেকে ঢাকায় এসে তার সন্তানকে বোনের বাসায় রেখে আবার আর্জেন্টিনা যেয়ে অ্যান্টার্কটিকা ঘুরে এসে আর্জেন্টিনা থেকে আবার ঢাকায় এসে সন্তানকে নিয়ে আবার ক্যালিফোর্নিয়া গেছেন। বিশাল ব্যাপার, মানে 2বার পৃথিবী ঘুরে ফেলেছেন। বিশাল ব্যাপার। এই এবং প্রত্যেকেই তারা স্বামী সংসার, তাদের চাকরি জীবন এবং সমাজ। আমাকে একটা মানুষ বাহবা দিচ্ছে, আমার বয়সী একটা মেয়ে যখন অ্যান্টার্কটিকায় যাচ্ছে মানুষ সহজে বাহবা দিচ্ছে না। তার কাছের লোকেরা বলছে যে তোমার কি মাথা খারাপ হয়েছে, তুমি অ্যান্টার্কটিকা যাচ্ছ এত টাকা খরচ করে, মানুষ কি বলবে, তোমার বাচ্চাদের ভবিষ্যৎ আছে না। কিন্তু আমি মনে করি আমাদের দলে সে 12টা নারীর প্রত্যেকের কথা আমাদের দেশের মানুষের জানা উচিত, যে তারা কি পরিমাণ কষ্ট করে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করলেন। আমরা চেষ্টা করব যে তাদের গল্প আপনাদের শোনাতে। নারীদের কথা আসলে শোনা উচিত, কারণ প্রথম কথা তাদের সংগ্রাম আমাদের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। বুঝতেই পারছেন এই গল্প শেষ হবে না, কিন্তু অনু আবার আসবে, আমি আপনাদের কথা দিচ্ছি। সঙ্গে বাংলাদেশের যে নারীরা অ্যান্টার্কটিকা গিয়েছিলেন, আমরা তাদের যতজন সম্ভব আমরা আমন্ত্রণ জানাবো তাদের কথা শোনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এবং যেটা আমরা সবসময় বলি যে পারলে বছরে একবার হলেও নিজের গণ্ডিটা থেকে একটু বেরিয়ে আসুন। বিদেশ যেতে হবে বিষয়টা এরকম নয়, আপনি আপনার জেলায় ঘুরতে পারেন, আপনার উপজেলাটাও ঘুরে দেখতে পারেন, কিংবা আপনি যে শহরে থাকেন সেই শহরের আপনার বাসার পাশের যে রাস্তাটা সেটা শেষ মাথা পর্যন্ত ঘুরতে পারেন। একবার নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে পৃথিবীটা দেখার চেষ্টা করুন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের পত্রিকার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।